আজকে আমরা খুব সংক্ষিপ্ত পরিসরে আমি বিষয়ের নামটি বলে যাব এবং ওই বিষয়টি থেকে কোন কোন ধরনের প্রশ্ন ইতিপূর্বে এসেছে বা আসার সম্ভাবনা আছে সেই জায়গাগুলো আমরা কিন্তু চিহ্নিত করে তোমাদেরকে দিয়ে দেব। তোমরা একটু মনোযোগ সহকারে একটু তুমি যদি চিন্তা করো বা একটু দেখো, খেয়াল করে দেখো, মানে প্রথমে আমি বলি তোমাকে ভাই এই ফোনটাও নিয়ে যান এখান থেকে, এটাও ডিস্টার্ব করছে, সাউন্ড আসতেছে। তো সেক্ষেত্রে তোমার একটু খেয়াল করে দেখো, আচ্ছা, যে বাংলা ব্যাকরণের যে অংশটি আছে, বাংলা ব্যাকরণের যে অংশ আছে সেখানে আমরা দেখব যে প্রথমে আছে ভাষা ও লিপি। তোমরা দেখতে পাচ্ছ না, কিন্তু আমি এখান থেকে স্পষ্ট দেখতে পাচ্ছি, হয়তো তোমরা একটু কষ্ট করে দেখতে পারবে। প্রথমে আছে ভাষা এবং লিপি। ভাষা লিপি থেকে প্রশ্ন এসেছে, খুব যে বেশি এসেছে তা না, মোটামুটি প্রশ্ন এসেছে। তাহলে এখানে আমরা দেখব যে ভাষা থেকে আসলে কি কি প্রশ্ন আসে। যারা তোমরা ইতিমধ্যে আসলে প্রাথমিক যে গাইড বা প্রশ্নপত্র যে সলিউশন তোমরা করেছো, সেখানে তোমরা হয়তো দেখেছো যে যে কোন কোন জায়গা থেকে প্রশ্ন আসে। তাহলে সেক্ষেত্রে তোমরা দেখেছো এখানে যে হয়তো যে এখানে যে ভাষা এবং লিপি আছে, এই ভাষা এবং লিপি থেকে কিছু প্রশ্ন আসে। কি প্রশ্ন আসে? ভাষা থেকে মূলত হতো যে বাংলা ভাষার যে অবস্থান, বাংলা ভাষার উৎপত্তি এবং এর সাথে বাংলা ভাষার উৎপত্তি ঠিক কোন জায়গা থেকে। আমরা জানি যে বাংলা ভাষার উৎপত্তি থেকে যে প্রাকৃত একটি জায়গা আছে, প্রাকৃতের পরে আরো দুটি জায়গা আছে, গৌড়ীয় প্রাকৃত এবং মাগধী প্রাকৃত। তো এই যে দুটো জায়গা, এর সাথে কোন কোন ভাষাবিদ যুক্ত আছেন, যেমন আমি বললাম যে গৌড়ীয় প্রাকৃত, এখানে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর নাম যুক্ত আছে, এবং আমি বললাম যে মাগধী প্রাকৃত, এখানে ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের নাম জড়িত আছে। তো এই যে জায়গাগুলো, প্রশ্নের ক্ষেত্রে এই জায়গাগুলো আমরা দেখলাম যে আরেকটি জায়গা থেকে আসে প্রশ্ন, সেটি হচ্ছে তোমার বাংলা ভাষার অবস্থান কত। এই অবস্থান এই জায়গাটা একটু ধোঁয়াশা আছে, আমরা যখন ক্লাস নেবো তখন আমরা ক্লাস করে নেব, তখন এটা আমাদের আরো পরিষ্কার হবে। সেটা হচ্ছে যে বাংলা ভাষার অবস্থান, একটি আছে মাতৃভাষাগত দিক থেকে অবস্থান, আরেকটি আছে যে ভাষা ব্যবহারকারীদের যে সংখ্যা সেই হিসাবে একটা অবস্থান আছে। তো যাক, এই জায়গাগুলো থেকে ঠিক ভাষার প্রশ্নগুলো আসে। আর সেকেন্ড হচ্ছে তোমার যে এই ভাষার ভিতরে যেহেতু ভাষা নিয়ে অন্য কোনো জায়গা নেই, তাই সেক্ষেত্রে আমরা বলবো যে ভাষার রীতি থেকে প্রশ্ন আসে। ভাষা রীতি মানে হচ্ছে সাধুরীতি এবং চলিত রীতি। এই সাধুরীতি এবং চলিত রীতি থেকে প্রশ্ন আসে, এবং সেক্ষেত্রে কোনো একটি শব্দ দেয়া হয়, আবার কখনো কখনো বাক্যও দেয়া হয়, যে বাক্যটির চলিত রূপ কি হবে অথবা এই শব্দটির চলিত রূপ কি হবে। তাহলে আর প্রশ্ন আসে যে সাধুরীতির বৈশিষ্ট্য এবং চলিত রীতির বৈশিষ্ট্য, যে কোনটি আসলে সাধুরীতিতে বেশি ব্যবহৃত হয়, যে তৎসম শব্দের ব্যবহার কোথায় বেশি আছে, তারপরে তোমার তদ্ভব শব্দের ব্যবহার কোথায় বেশি আছে। তো এই যে জায়গাগুলো তোমার যে সাধুরীতির বৈশিষ্ট্য, চলিত রীতির বৈশিষ্ট্য, এবং সাধুরীতির শব্দ, চলিত রীতির শব্দ, সাধুরীতির বাক্য, চলিত রীতির বাক্য, এই হলো তোমার ভাষা কেন্দ্রিক যে প্রশ্নগুলো বিগত বছরগুলোতে এসেছে। এবং পরবর্তীতে যদি এই জায়গা থেকে প্রশ্ন হয় তাহলে মূলত এই এরিয়াগুলো থেকে প্রশ্ন হতে পারে। পরবর্তী যে জায়গাটি আছে সেটির নাম হচ্ছে তোমার ব্যাকরণ। এটা আসলে একটু বড় জায়গা, মানে এখানে সবচেয়ে বেশি প্রশ্ন যেগুলো আসে, এখানে সবচেয়ে বেশি যে প্রশ্নগুলো আসে সেখানের মধ্যে তার মধ্যে তোমার এই ব্যাকরণ জায়গাটি একটি। ঠিক আছে, তো ব্যাকরণ থেকে আসলে তো আমরা যেখানে ব্যাকরণ থেকে না, ব্যাকরণ থেকে মূলত একবার বা দুইবার প্রশ্ন, মানে কয়েকবার প্রশ্ন আসে। ব্যাকরণের জায়গাটি অনেক কম। এখানে আসে মূলত যে ব্যাকরণ শব্দটির উৎপত্তি কোন জায়গা থেকে, ব্যাকরণ একটি তৎসম শব্দ, ব্যাকরণকে বিশ্লেষণ করলে হয় ক্রিয়ন, এবং এটা অর্থ হচ্ছে বিশেষভাবে বিশ্লেষণ। এই কেন্দ্রিক একদম প্রাথমিক যে প্রশ্নগুলো আছে ব্যাকরণ, সেই ব্যাকরণ কেন্দ্রিক কয়েকটা প্রশ্ন হয়। আর কিছু ব্যাকরণ বইয়ের নাম থেকে প্রশ্ন হয়, যেমন ভাষা প্রকাশ বাংলা ব্যাকরণ এই গ্রন্থটি রচয়িতাকে,
ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়। আমি আজকে উত্তরও তোমাদেরকে সাথে সাথে বলে দেবো, যাতে তোমাদের এই ক্লাসগুলো করার পরে তোমাদের একটা ধারণা তৈরি হয়। এরপর আছে তোমার ধ্বনি ও বর্ণ। এটা একটা তুলনামূলক একটা বড় একটি চ্যাপ্টার, কারণ ধ্বনি এবং বর্ণের ভিতরে স্বরধ্বনি আছে, ব্যঞ্জন ধ্বনি আছে, স্বরবর্ণ আছে, ব্যঞ্জন বর্ণ আছে, উচ্চারণ আছে, অনেকগুলো বিষয় কিন্তু এখানে আছে। এবং মানে আমরা যদি দেখি যে সবচেয়ে বেশি প্রশ্ন কোন যে অধ্যায়গুলো থেকে হয়, তার মধ্যে একটি হচ্ছে তোমার এই ধ্বনি বা বর্ণ, বা ধ্বনি ও বর্ণ, এই অধ্যায় থেকে প্রচুর প্রশ্ন হয়। এখন এই জায়গাটা সম্পর্কে মোটামুটি তোমাদের ধারণা আছে। এখন মনে করো স্বরধ্বনির মধ্যে মৌলিক স্বরধ্বনি আছে, স্বরধ্বনির মধ্যে যৌগিক স্বরধ্বনি আছে, তারপরে আমাদের ওখানে যে তোমার 11টি যে বর্ণ আছে, তার মধ্যে কিছু বর্ণে আছে যে তোমার মাত্রা একদম নেই বা মাত্রা বিহীন আছে, অর্ধমাত্রা আছে, পূর্ণমাত্রা আছে। এই কেন্দ্রিক যে প্রশ্নগুলো আছে স্বরধ্বনির। এরপরে আছে তোমার যৌগিক স্বরধ্বনি আছে, কতগুলো যৌগিক স্বরধ্বনি আমাদের বাংলা বর্ণমালায় আছে, কতগুলো যৌগিক স্বরধ্বনি আমরা ব্যবহার করি। এই কেন্দ্রিক কিন্তু তোমার স্বরধ্বনি কেন্দ্রিক যে প্রশ্নগুলো তোমার আছে। এরপরে তোমার আছে মনে করো যে ব্যঞ্জন ধ্বনি এবং বা ব্যঞ্জন বর্ণ যে জায়গাটি আছে, এখানেও তোমরা প্রচুর আমাদের যে প্রশ্নগুলো, যেমন ওখানে বর্গের একটি জায়গা আছে যে ক চ ট ত প, এই বর্গগুলোর ভিতরে আবার তোমার অল্প প্রাণ ধ্বনি আছে, মহাপ্রাণ ধ্বনি আছে, ঘোষ আছে, অঘোষ আছে, নাসিক্য ধ্বনি আছে। তো এই যে তোমার বৈশিষ্ট্যগুলো অনেক সময় আসে, যেটা মানে কোনটি ঘোষ ধ্বনি, কোনটি অঘোষ ধ্বনি, বা কোন ধ্বনিগুলো ঘোষ ধ্বনির উদাহরণ, এই টাইপের। অর্থাৎ এই যে বৈশিষ্ট্যগুলো আছে, এই বৈশিষ্ট্য কেন্দ্রিক কিছু প্রশ্ন হয়। আবার স্পেসিফিক কিছু প্রশ্ন আছে যে কোনটি তারণজাত ধ্বনি, কোনটি তোমার হচ্ছে আবার স্পৃষ্ট ধ্বনি, স্পর্শ ধ্বনি, এবং ওই যে 5টি বর্গ যে আছে, ওই বর্গের মধ্যে থেকে আবার আসে কোনটি কণ্ঠ, তালব্য, ওষ্ঠ, এই ধরনের যে তোমার ধ্বনিগুলো আছে, বৈশিষ্ট্যগুলো বর্গ থেকে দেওয়া হয় যে এটি কোন বর্গের ধ্বনি। এটা কি মানে কবর্গ পবর্গ যেমন নাম আছে, তেমনি উচ্চারণ স্থান অনুযায়ী এগুলোর কিছু নাম আছে। এবং এর মধ্যে কিন্তু আবার তোমার যুক্ত বর্ণ আছে। যুক্ত বর্ণ থেকে প্রশ্ন হয় যে এই বর্ণটি বিশ্লিষ্ট করলে বা বিশ্লেষণ করলে আমরা কোন কোন ধ্বনিগুলো পাই। ঠিক আছে, তো এই হলো তোমার ধ্বনি এবং বর্ণের যে ব্যাপারগুলো। এছাড়া আসলে ধ্বনি বর্ণের মধ্যে অনেকগুলো জায়গা আছে, আমি সংক্ষেপে তোমাকে বললাম এটা। এরপর আছে আসলে অনেকগুলো জায়গা আছে, তো আমি কি জাস্ট সংক্ষেপে না বললে আমাদের আসলে ক্লাস অনেক দীর্ঘ হয়ে যাবে। ধ্বনির পরিবর্তন, এটা মোটামুটি তোমাদের পরিচিত। ধ্বনি পরিবর্তন তোমাদের ক্লাস 9-10-এ তোমরা এটা পড়েছো, ধ্বনি পরিবর্তন। তো ধ্বনি পরিবর্তনের মধ্যে আসলে কিছু উদাহরণ আসে পরীক্ষায়, যে নিচের কোনটি তোমার দেখা যাচ্ছে যে বিষমী ভবনের উদাহরণ, কোনটি ধ্বনি বিপর্যয়ের উদাহরণ, কোনটি স্বরসঙ্গতির উদাহরণ, কোনটি সমীভবনের উদাহরণ। এই টাইপের যে উদাহরণগুলো আছে মূলত সেগুলো থেকেই প্রশ্ন আসে। তবে সবসময় যে একদম আমাদের যে 9-10-এর যে বই আছে, বোর্ডের বই, বা আমাদের যে গাইড আছে, সেখান থেকে যে প্রশ্ন আসবে তা নয়। আসলে কি নিয়মটা যদি আমি জানি যে আসলে অপিনিয়তি বলতে আমি কি বুঝি, তাহলে যে কোনো জায়গা থেকে দেয়া হোক না কেন, তাহলে তুমি অপিনিয়তি আনসার করতে তুমি পারবে। ঠিক আছে, তো সেক্ষেত্রে ধ্বনি পরিবর্তনের বিষয়টি আমি আর বলছি না। এরপর আছে শব্দ। তো শব্দের যে বিষয়টি এখানে মূলত বেশিরভাগ জায়গা যেটি আসে, যে যে বিদেশি শব্দগুলো আছে, যে এই শব্দটি আসলে কোন ভাষা থেকে এসেছে, এই শব্দটি কোন ভাষা থেকে এসেছে। বা তাহলে মূলত বিদেশি শব্দ থেকে যে আসলে যে শব্দগুলো আমরা ব্যবহার করি, তৎসম, অর্ধতৎসম, তদ্ভব, দেশি, বিদেশি, সবচেয়ে বেশি আসে কিন্তু বিদেশি থেকে। অর্থাৎ 80% প্রশ্ন বিদেশি শব্দ থেকে যেগুলো, সেগুলো আসে। কখনো কখনো দেশি শব্দ থেকে কিছু প্রশ্ন আসে, আর তৎসম, অর্ধতৎসম, তদ্ভব এগুলো কম আসে, তবে কম। বেশিরভাগই আসে বিদেশি শব্দ থেকে। এছাড়া এখানে আরো প্রশ্ন করার জায়গা আছে। যেমন আমরা জানি যে অর্থ অনুযায়ী শব্দের কিন্তু প্রকারভেদ আছে। যৌগিক ধ্বনি, যৌগিক শব্দ, এরপর আছে তোমার রূঢ়ি শব্দ, যোগরূঢ় শব্দ। এখান থেকে কিন্তু কোনটি যোগরূঢ় শব্দের উদাহরণ, কোনটি রূঢ়ি শব্দের উদাহরণ, কোনটি যৌগিক শব্দের উদাহরণ, এই টাইপের প্রশ্ন কিন্তু এখান থেকে আসার সুযোগ আছে। এছাড়া তোমার আরেকটি আছে তোমার হচ্ছে মৌলিক শব্দ এবং সাধিত শব্দ। এটা অবশ্য মানে খুব কম এসেছে প্রশ্ন। তারপরে তোমার মৌলিক শব্দ বলতে আমরা কি বুঝি, সাহিত্য শব্দ বলতে আমরা কি বুঝি, এটা খুব আমরা এটা একবার দেখে নিলে আমাদের এটা হয়ে যাবে। এরপর আছে উপসর্গ ও অনুসর্গ।
তাহলে উপসর্গ এবং অনুসর্গ থেকে, এর মধ্যে অনুসর্গ থেকে খুব কম প্রশ্ন আসে, মূলত উপসর্গ থেকে বেশি প্রশ্ন এসেছে এই পর্যন্ত। আর উপসর্গ থেকে তাহলে কি প্রশ্ন আসে? উপসর্গ থেকে বেশিরভাগ সময় আসে যে নিচের শব্দটি কোন ভাষার উপসর্গ যোগে তৈরি হয়েছে। এখন এই ক্ষেত্রে দেখা যাচ্ছে তোমার এটা তৎসম হতে পারে, আবার এটি দেশি বা খাঁটি বাংলা উপসর্গও হতে পারে, এবং সেখানে আরবি উপসর্গ হতে পারে, ফার্সি হতে পারে, ইংরেজি হতে পারে। এই টাইপের নির্দিষ্ট করে ওখানে তোমাকে বলতে হবে যে এই শব্দটি কোন ভাষার উপসর্গ যোগে তৈরি হয়েছে। এখন আর ওই আসে না যে এটি কয় প্রকার, কোনটার সংখ্যা কত, এগুলো এখন আর খুব একটা আসে না বেশিরভাগ সময়। তবে এটা কিন্তু একটু কঠিন ব্যাপার। কিছু কিছু জায়গা আছে, মনে করো যে আমরা জানি যে বাংলাতেও 3টি উপসর্গ আছে, আবার ঠিক ওই তোমার যেমন 4টি আসু বিনি, এই আসু বিনি এই 4টা কিন্তু তোমার বাংলাতেও আছে, মানে খাঁটি বাংলাতেও আছে, আবার তৎসময়েও আছে। তখন তোমাকে একটু এই 4টি উপসর্গের দিকে তোমাকে আলাদা করে খেয়াল করতে হয়। কারণ কি, যে এই 4টি থেকে যদি প্রশ্ন আসে তখন আমাদের ভিতরে একটা কনফিউশন তৈরি হয় যে এটি কি খাঁটি বাংলা হবে নাকি এটি তৎসম হবে। তো এই জায়গাগুলো আমাদেরকে দেখতে হয়। প্রকৃতি প্রত্যয় থেকে আসলে ঠিক ওই প্রকৃতি প্রত্যয় বিশ্লেষণেই আসে যে এই শব্দটির প্রকৃতি এবং প্রত্যয় নির্ণয় করো, মানে প্রথমটা প্রকৃতি, পরেরটা প্রত্যয়। হ্যাঁ, তাহলে এখানে তোমার হচ্ছে এই প্রকৃতি প্রত্যয় ভাঙানোর যে ব্যাপারটা, এটা আমরা জানি যে এটা তোমরাও মুখস্থ করো। মুখস্থ করলে পর তুমি এটা আসলে আমরা নির্দিষ্ট কিছু বা মোটামুটি ইম্পর্টেন্ট কিছু আমরা বলে দেব, সেগুলো মুখস্থ করলে তোমার এটা হয়ে যাবে। হ্যাঁ, এরপরে আছে তোমার হচ্ছে সমাস। সমাসে একটু প্রশ্ন বেশি আসে, কারণ যতগুলো এখানে মানে ওই যে আমরা বলেছিলাম যে তালিকায় বেশি প্রশ্ন আসে, তার মধ্যে কিন্তু আমরা পরে একটা তালিকা আমরা তোমাদেরকে দেবো যে কোন জায়গা থেকে বেশি প্রশ্ন আসে বা কোন জায়গা থেকে মোটামুটি প্রশ্ন আসে। তো সেখানে সমাস একটা এমন একটা চ্যাপ্টার যেখান থেকে প্রশ্ন আসে না এমন কোনো বছর নেই। মোটামুটি দেখা যাচ্ছে যে তুমি খেয়াল করে দেখবা যে একদম প্রায় প্রতিটি পরীক্ষায় বোধহয় 1টা বা 2টো পরীক্ষায় আছে যেখানে হয়তো প্রশ্ন হয়নি, আর প্রায় বিগত 5 বছর যতগুলো পরীক্ষা হয়েছে প্রায় সব পরীক্ষাতেই সমাস থেকে একটি প্রশ্ন থাকে বা একাধিক প্রশ্ন থাকে। তো সমাসের ক্ষেত্রে আসলে মূলত যেটা আসে মূলত ব্যাসবাক্য। হয়তো ব্যাসবাক্য দেয়া থাকে, কখনো ব্যাসবাক্য দেয়া থাকে না, হয়তো শুধু সমস্ত পত্রাই দেয়া থাকবে যে এটি কোন সমাসের উদাহরণ। মনে করো যে প্রতিক্ষণ সমাসটি কোন সমাস যুগে তৈরি হয়েছে। তো সেক্ষেত্রে তখন তোমাকে ওই মানে তুমি যদি এমনিতে আমরা জানি যে সমাস পাঠতে হলে অবশ্যই তাকে যে ব্যাসবাক্যটি সেটি তাদেরকে করতে হয়, ব্যাসবাক্য ছাড়া আসলে সমাস করা যায় না। তাহলে তোমরা হচ্ছে যে ব্যাসবাক্য নিজেরা করলেই অথবা ব্যাসবাক্যটা সহই তুমি পড়বে, এবং এই ব্যাসবাক্য সহ সমাসের নামটাই মূলত সমাসের ক্ষেত্রে এসে থাকে। সন্ধি থেকেও একই বিষয়, সন্ধি থেকে প্রশ্ন আসে, কিন্তু এখানে জাস্ট সন্ধি বিচ্ছেদ, মানে একটা শব্দ দেওয়া থাকবে যে এটাকে বিচ্ছেদ করলে বা এটাকে ভাঙলে কি কি অংশ আসে, এবং এর বাইরে খুব একটা প্রশ্ন আমি সন্ধিতে দেখা যায়নি। দ্বিরুক্ত শব্দ থেকে কম প্রশ্ন আসে, এবং এখান থেকে যে কয়েকটা প্রশ্ন এসছে বেশিরভাগই যে অনুকার অব্যয় থেকে প্রশ্নগুলো এসছে। এখন যে আমরা জানি দ্বিরুক্ত শব্দটির প্রশ্নগুলো এগুলো আগে যে 9ম 10ম শ্রেণীর যে বই ছিল এবং সেখানে মূলত এই প্রশ্নগুলো বেশি এসেছিল, ইদানিং আবার কম আসছে। তবে দ্বিরুক্ত শব্দ আসলে মূলত আমাদের ওই বললাম যেটা যে তোমার অনুকার অব্যয়ের যে দ্বিরুক্তি বা ধনাত্মক দ্বিরুক্তি যেটাকে বলা হয়, সেখান থেকে কিছু প্রশ্ন দেখা যায় বা এসেছে। পুরুষ এবং স্ত্রীবাচক শব্দ থেকে মানে প্রশ্ন এসেছে কম, কিন্তু এখান থেকে যেগুলো এসছে সেগুলোর মধ্যে মূলত তোমার হচ্ছে ক্ষুদ্রার্থে, বৃহদার্থে যে স্ত্রীবাচক শব্দগুলো আছে, যে ক্ষুদ্রার্থে কোনটি হয়েছে, বৃহদার্থে কোনটি হয়েছে, এই টাইপের কয়েকটি প্রশ্ন আছে। অথবা কোনটি নিত্য স্ত্রীবাচক শব্দ, কোনটি নিত্য পুরুষবাচক শব্দ, এই টাইপের প্রশ্নগুলোই তোমার ঘুরে ফিরে মোটামুটি তোমার এই পুরুষ এবং স্ত্রীবাচক শব্দে আসে। এরপরে যে চ্যাপ্টারটি আছে সেটা হলো তোমার পদ প্রকরণ। এই পদ প্রকরণ এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি চ্যাপ্টার, এটা জানো। এটা মোটামুটি প্রথমত এখান থেকে প্রচুর প্রশ্নও আসে। আরেকটি বিষয় হচ্ছে যে যদি কেউ আসলে পদ প্রকরণ ভালোভাবে না বোঝে, তখন তার জন্য ওই সমাস, কারক বা অন্যান্য যে দ্বিরুক্ত শব্দ আছে, অন্যান্য কিছু জায়গা আছে, সেখান থেকে আসলে সেই ব্যাকরণের যে জায়গাগুলো আছে সেগুলো তার জন্য বোঝা খুব কঠিন হয়ে যায়। তো এই জন্য আসলে এই পদ প্রকরণ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জায়গা, প্রশ্নের ক্ষেত্রেও এটি গুরুত্বপূর্ণ এবং ব্যাকরণ বোঝার ক্ষেত্রেও এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এরপর যেটি আছে তোমার
সন্ধির পরে দ্বিরুক্ত শব্দ আছে। এবার হলো তোমার ক্রিয়ার কাল। ক্রিয়ার কাল হচ্ছে তোমার এটা খুব একটা প্রশ্ন যে এসছে তা না, অল্প একটা প্রশ্ন এসেছে, খুব কম প্রশ্ন এখান থেকে আসে। তা সেক্ষেত্রে এটা বেশিরভাগই ক্ষেত্রে আসে কি যে নিত্যবৃত্ত যে বর্তমান কাল আছে বা নিত্যবৃত্ত যে অতীত কাল আছে, এই জায়গাগুলো থেকে মূলত প্রশ্নগুলো এসছে। ক্রিয়াকাল থেকে মোটামুটি তোমার এই প্রশ্নগুলোই বেশি আসছে। এরপর আছে তোমার হলো বাক্য প্রকরণ। তো বাক্য প্রকরণ থেকে বেশ ভালোই প্রশ্ন আসে, এবং বাক্য প্রকরণ থেকে বেশি আসে মূলত হচ্ছে যে গঠন অনুসারে বাক্যের যে শ্রেণী বিভাগটি আছে, অর্থাৎ সরল বাক্য, জটিল বাক্য এবং যৌগিক বাক্য। মানে একটি বাক্য দেয়া থাকে যে এটি কি সরল বাক্যের উদাহরণ, নাকি জটিল বাক্যের উদাহরণ, নাকি যৌগিক বাক্যের উদাহরণ, এগুলোই বেশি আসে। বাক্যের আরো রূপান্তর আছে, কিন্তু বেশিরভাগ প্রশ্ন কিন্তু আসে তোমার হচ্ছে যে এটি কোন ধরনের বাক্য। আর যদি একটু ঘুরিয়ে আসে তাহলে হচ্ছে যে এই বাক্যটিকে যৌগিক বাক্যে রূপান্তর করলে কি হবে, এই পর্যন্ত আসতে পারে। মূলত বাক্যের আরো অনেক জায়গা আছে, মনে করো যে আকাঙ্ক্ষা, আসক্তির যোগ্যতা, এখান থেকে খুব একটা প্রশ্ন হয় না। হ্যাঁ, বা বাক্যের যে উদ্দেশ্য, বিধেয় আছে, এগুলোও খুব একটা কম প্রশ্ন হয়। বেশিরভাগ প্রশ্ন আমরা দেখলাম যেটা অ্যানালাইসিস করে যে বেশিরভাগই এসছে সরল, জটিল, যৌগিক, অর্থাৎ গঠন অনুসারে বাক্যের যে শ্রেণীভেদটি আছে সেখান থেকে বেশিরভাগ প্রশ্ন হয়ে থাকে। এরপরে আছে তোমার কারক ও বিভক্তি। কারক বিভক্তি থেকে প্রচুর প্রশ্ন হয়, তবে প্রশ্ন হলেও ওই একটি বিষয়, একটি বাক্য দেয়া থাকবে এবং সেখানে আন্ডারলাইন করা থাকবে বা এটাকে বোল্ড করা থাকবে, বলা হবে যে এই পদটি কোন কারকে কোন বিভক্তি, এই পদটি কোন কারকে কোন বিভক্তি। যতগুলো পরীক্ষায় প্রশ্ন এসেছে মূলত দেখলাম যে এই বিষয়টি ছাড়া কারকের ভিতর থেকে আসলে এরকম কারকের যে আসলে প্রকারভেদগুলো আছে এবং প্রকারভেদের যে ভিতর থেকে যে প্রশ্নগুলো আছে সেখান থেকে খুব একটা প্রশ্ন আসে না, প্রাইমারি স্তরে আসে না। এটা হয়তো বিসিএস এর ক্ষেত্রে হয়তো ভিতরের দিকে হয়তো ঢোকার একটা প্রবণতা থাকে, কিন্তু প্রাইমারিতে মূলত ওই কোন কারকে কোন বিভক্তি এই অংশটি বেশি পরীক্ষায় আসে। এরপর আছে তোমার হচ্ছে যদি বা বিরাম চিহ্ন। হ্যাঁ, বিরাম চিহ্ন থেকে কিছু প্রশ্ন আসে, এটা এরিয়াটা খুব বড় না, অল্প কিছু প্রশ্ন এসেছে, কয়েকবার প্রশ্ন এসেছে, 4-5 বার হয়তো প্রশ্নগুলো এসেছে। সেক্ষেত্রে মূলত আমরা ওখান থেকে জানি যে ওখানে মূলত কমার ব্যবহারটি প্রশ্নে বেশি থাকে, কমার ব্যবহার। এছাড়া অন্যান্য যে বিষয়গুলো আছে সেগুলো আসলে আমাদের যেমন নবম দশম শ্রেণীতে আসতো যে থামার যে সময়টি, এই ধরনের প্রশ্ন অবশ্যই এখনো এখানে দেখা যায়নি। এখানে বেশিরভাগই যে ব্যবহার, কোথায় আসলে কমার ব্যবহারটি হয় বা এখানে আসলে কোন বিরাম চিহ্নটি ব্যবহৃত হয়, একটা বাক্য দিয়ে এটা হয়তো বলা থাকে যে এখানে কোনটি ব্যবহৃত হবে, এই টাইপের প্রশ্নই বেশি এসেছে। বানান শুদ্ধিকরণ এবং বাক্য শুদ্ধিকরণ। বানান শুদ্ধিকরণ থেকে সবচেয়ে বেশি প্রশ্ন হয়। এখন আসলে বানান শুদ্ধিকরণের জন্য তো আর এক্সট্রা কোনো প্রশ্ন নেই। আমরা জানি যে বানান শুদ্ধিকরণের ভিতরে আসলে সব বিষয়গুলোই মিলিয়ে একটি প্রশ্ন যে বানান শুদ্ধিকরণ। আমরা জানি যে একটা বানান শুদ্ধ না ভুল এটা বুঝতে হলে আমাদের মাত্রা জ্ঞান থাকতে হয়, আমাদের নত্যবিধান সত্যবিধানের জ্ঞান থাকতে হয়, আমাদের পুরুষ এবং স্ত্রীবাচক যে শব্দের যখন তৈরি হয় তার একটা ধারণা আমাদের থাকা দরকার হয়, আমাদের প্রত্যয় সম্পর্কিত ধারণা থাকতে হয়, আমাদের সন্ধি ফলে যে শব্দগুলো তৈরি হয় এরপরে বানানের অনেক পরিবর্তন ঘটে, সন্ধি বিষয়টা আমাদেরকে জানতে হয়। এরকম আসলে কি যে বানান বিষয়টি যদি আমাদেরকে বুঝতে হয় তাহলে এই বিষয়গুলো সম্পর্কে আমাদের ধারণার পরে একটি বানান কি শুদ্ধ না ভুল এটি আমরা ঠিকঠাক বুঝতে পারি। আবার বাক্যের ক্ষেত্রেও মনে করো তোমাকে এখানে বাক্য প্রকরণটি আমাদের অবশ্যই বুঝতে হয়, এবং সেখানে আমরা জানি যে বাক্যের ভিতরে তো যে শব্দগুলো থাকে সেখানেও আসলে বানান ভুল থাকে, যে কারণে বানানের জ্ঞান যেটা এটা আমাদেরকে বেশি রাখতে হয়। এই বানানের ভুলগুলো মূলত আমাদেরকে বেশি আমাদের বিভ্রান্ত করে, এবং এই বানান ভুল এবং বাক্য শুদ্ধিকরণ এটি হচ্ছে পুরো ব্যাকরণের ধারণা যখন আমাদের কাছে পুরো স্পষ্ট হয় বা ক্লিয়ার হয় তখন আসলে আমাদের এই বিষয়গুলো আমরা সহজে বুঝতে পারি। তা না হলে আমরা হয়তো কি করি, আমরা হয়তো বাক্য শুদ্ধিকরণ বা শব্দ শুদ্ধিকরণের কিছু মুখস্থ আমরা করি, হয়তো কখনো কখনো মুখস্থ থেকে চলেও আসে, কিন্তু আবার কিছু আসে আসলে আমাদের ব্যাকরণ পড়তে পড়তে আবার এগুলো আমাদের কিন্তু আয়ত্তে চলে আসে,
সেরকম কিছু আমরা পড়েও রাখবো। আবার আমরা যখন বিভিন্ন ব্যাকরণের যে আইটেমগুলো আমরা পড়বো তখনও তোমরা অনেকগুলো ধরে ফেলতে পারবে যে সূর্যোদয় বানানে কেন অন্তস্থজয় উকার কেন হলো। সন্ধি যখন তুমি পড়বে তখন তুমি সূর্যোদয় বানানটা তোমার আর ভুল হবে না। হ্যাঁ, কটুক্তি বানানটা কেন টয় দীর্ঘকার হচ্ছে, সন্ধি পড়লে তোমার এটা আর ভুল হবে না। অর্থাৎ প্রত্যেকটি চ্যাপ্টারে যখন তুমি পড়বে তখনই তুমি শব্দ শুদ্ধিকরণ নিয়ে তুমি কিন্তু নতুন নতুন কিছু ধারণা তুমি পাবে। যখন তুমি নত্যবিধান সত্যবিধান পড়ছো, কেন মূর্ধন্য ন হচ্ছে, কেন মূর্ধন্য স হচ্ছে, কেন দন্ত স হচ্ছে, এই বিষয়গুলো তোমার কাছে ক্লিয়ার হয়ে যাবে। তখন তোমার আর ওই মূর্ধন্য বিষয়ক যে ভুলগুলো আছে সেগুলো তোমার আর হবে না। তাহলে মোটামুটি এই ছিল বানান শুদ্ধিকরণ। এরপরে যে বিষয়গুলো আছে সেগুলো মূলত এক কথায় বলা যায় যে সবই প্রায় মুখস্থ বিদ্যা। আমরা বলেছিলাম যে তোমরা হচ্ছে যারা পড়াশোনা শুরু করে দিয়েছো তারা হচ্ছে এই বিষয়গুলো আগে পড়ে ফেলতে হবে। কি আছে এখানে? মনে করো এখানে আছে যে সমার্থক শব্দ আছে, সমার্থক শব্দ, বিপরীত শব্দ আছে, পারিভাষিক শব্দ আছে, এখানে তোমার এক কথায় প্রকাশ আছে, এখানে তোমার প্রবাদ প্রবচন আছে বা বাগধারা আছে। তো এই জায়গাগুলো এখনই এটা পড়া শুরু করে দিতে হবে। এবং এটা একটা প্রক্রিয়া হচ্ছে, আমরা বলেছিলাম যে আমরা প্রথম দিন বলেছিলাম যে উচ্চ মাধ্যমিক পর্যায়ের কোনো একটি বই থেকে আমরা একবার, অথবা আমার কাছে একাধিক বই আছে, তা আমি এই বিষয়গুলো যখন দেখার পরে আমার কাছে যেগুলো কঠিন মনে হবে, তো সমর্থক শব্দের ক্ষেত্রে আসলে খুব বেশি, অনেক বই তো অনেক বেশি দেয়া আছে, সবগুলো আসলে আমাদের জন্য হয়তো সম্ভব হবে না। আমরা মোটামুটি যেগুলো পরিচিত, যেগুলো আমাদের বিভিন্ন লেখায় বা বিভিন্ন সাহিত্যে যেগুলো ব্যবহৃত হয় সেইগুলো আমরা মাথায় রাখার চেষ্টা করব। খুব মানে একদম কখনোই ব্যবহৃত হয় না সেগুলো আসলে খুব একটা পরীক্ষায় আসে না। পরীক্ষায় আসে যে প্রচলিত, ব্যবহৃত কিন্তু আমি জানি না, এরকম যে সমর্থক শব্দগুলো আছে সেগুলো আসলে পড়লেই হয়ে যায়। পারিভাষিকের ক্ষেত্রে মোটামুটি আসলে এটা সবচেয়ে কঠিন কঠিন যেগুলো আছে এগুলো মোটামুটি, অর্থাৎ ওটাও একই কথা, আসলে আমরা প্রচুর ব্যবহার করি কিন্তু এর বাংলা অর্থটা আমি জানি না, এগুলোই তুমি বেশি পড়বে। এক কথায় প্রকাশ, বাগধারা, এগুলোর ক্ষেত্রে অবশ্য একটু কঠিন কঠিন যেগুলো আছে সেগুলো পড়ার পরে আন্ডারলাইন করে রাখতে হবে যে আমি যে 100 পড়লাম এর মধ্যে 10টি আমার সমস্যা হয়েছে, তুমি পরবর্তী পর্যায়ে 10টিই পড়বে। যেহেতু এটা লিখতে হয় না, এটা মোটামুটি মাথায় একটু ধারণা থাকলেই হয়, তাহলে তুমি মোটামুটি যেগুলো জটিলতা আছে সেগুলো একটু আন্ডারলাইন করে রেখে বাকিটা তোমার সেকেন্ড টাইম আবার এটা পড়তে পারবে। সেকেন্ড টাইম পড়ার পরে দেখা যাবে আবার যেটা তুমি ওখান থেকে আবার 50% পারছো, তাহলে ওই যে তোমার 2% বা 3% আছে যেটা তোমার আসলে খুবই সমস্যা করে, পরীক্ষার আগে শুধু ওই 5টা বা 10টা বা 20টা এগুলোই দেখবে, সবগুলো দেখার আসলে দরকার নেই। এবং ওই বাগধারার ক্ষেত্রে একই কথা, এক কথা প্রকাশের ক্ষেত্রে একই বিষয়। তো এগুলো আসলে প্রথম থেকেই তুমি সবকিছু পড়ার আগেই এগুলো পড়া শেষ করে ফেলবে। এবং যেগুলো তোমার কাছে কঠিন লাগে মাঝে মধ্যে সকালবেলা উঠে ফ্রেশ মেমোরিতে যখন আসলে তুমি থাকবে তখন ওই কঠিন কঠিন জিনিসগুলো হয়তো সপ্তাহে 1বার বা 2বার দেখবে, তাহলে দেখবে যে পরীক্ষার সময় গিয়ে তোমার আর সমস্যা হবে। মোটামুটি ব্যাকরণের বিষয়ে কিন্তু আমি এক পর্যায়ে তোমাদের চলে আসলাম। ব্যাকরণ কিন্তু মূলত এই বিষয়গুলোই তোমার থাকে। এরপর যেটি আছে তোমার বাংলা সাহিত্য। বাংলা সাহিত্য থেকে তোমার যে বিষয়গুলো আসে, বাংলা সাহিত্য থেকে প্রশ্ন খুব কম আসে। বাংলা সাহিত্য থেকে যে প্রশ্নগুলো আসে সেগুলো সংখ্যায় কম। সংখ্যায় কম মানে হচ্ছে তোমার যে আমরা একটু পরে যখন আমরা অনুপাতটা দেখবো আর কি, যে কোন প্রশ্ন কতগুলো আসে, এই যে অনুপাতটা যখন আমরা দেখবো তখন বেশিরভাগ এই প্রশ্ন, মনে করো আগে বাংলা বিষয়ে 20টি প্রশ্ন আসতো, 20, তো সেক্ষেত্রে এর অনুপাতটা ছিল হয়তো কখনো 14-6, ব্যাকরণ 14 আর তোমার সাহিত্য 6, কখনো 12-8, কখনো 13-7, কখনো 16-4, মানে এটা নির্দিষ্ট করে বলা যাবে না যে এই কয়টি আসে। তবে সাহিত্য থেকে অনেক কম প্রশ্ন আসে, মাত্র 4টা, 5টা, 6টা, খুব বেশি হলে তো 7টা হতে পারে, কিন্তু এটা তুলনামূলক কম এখানে। সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে চর্যাপদ থেকে, শুধু চর্যাপদ থেকে কিছু প্রশ্ন আসে। চর্যাপদের জায়গাটা কম, এখানে কতগুলো পদ ছিল, কত সালে এটি আবিষ্কৃত হয়েছিল, কত সালে এটি সম্পাদনা করা হয়েছিল, এর ভাষা কি, এর ধর্মমত কি, এবং
যারা এর রচয়িতা ছিলেন তাদের সম্পর্কে একটু ধারণা নেওয়া। মোটামুটি চর্যাপদ থেকে প্রশ্ন আসলে এই প্রশ্নগুলোই আসে। মধ্যযুগ থেকে প্রশ্ন আসে খুব কম। মধ্যযুগ থেকে তারপরে যতটুকু আসে বেশিরভাগই আসে হলো তোমার মুসলিম সাহিত্যিক, মধ্যযুগের যারা মুসলিম সাহিত্যিক তারা যে সাহিত্যগুলো রচনা বা সম্পাদনা করেছিলেন সেগুলোই পরীক্ষায় বেশি আসে। অর্থাৎ প্রথম মুসলিম আসলে সাহিত্যিক বা কবি কে ছিলেন, হ্যাঁ, অর্থাৎ মধ্যযুগের মুসলিম কবিদের সম্পর্কে যে ধারণাগুলো আমরা পাই, হ্যাঁ, সেখান থেকে প্রশ্নগুলো বেশি আসে। অর্থাৎ আমরা জানি যে শাহ মোহাম্মদ সগীর, আলাওল, হ্যাঁ, এরকম আব্দুল হাকিম, এরকম যারা মধ্যযুগে ছিলেন তাদের থেকে মূলত এই মধ্যযুগের প্রশ্ন বেশি আসে, যদি আসে তবে কম সেটা। আর আধুনিক যুগের প্রথম পর্যায় থেকে কিছু প্রশ্ন আসে, অন্ধকার যুগ থেকে মাঝে মধ্যে একটা দুটো প্রশ্ন দেখা যায়, আর বেশিরভাগ পত্রিকা থেকেও কখনো কখনো, অর্থাৎ ওই সময়ের যে পত্রিকাগুলো ছিল, আধুনিক যুগের প্রথম পর্বে যে পত্রিকাগুলো ছিল সেখান থেকেও কিছু প্রশ্ন আমরা দেখতে পাই যে এসছে। এছাড়া বেশিরভাগ প্রশ্ন যেটা আসে সাহিত্য এবং এর রচয়িতা, সাহিত্য এবং এটা রচয়িতা, এবং এটা মূলত আধুনিক যুগের এবং বর্তমান সময় পর্যন্ত। হয়তো মনে করো যে এবছর কারা 21-এ পদক পেল, তার মধ্যে যে সাহিত্যিক ছিল তার সাহিত্য থেকে একটা প্রশ্ন দিয়ে দেওয়া হলো, বা এবার যারা তোমার হচ্ছে স্বাধীনতা পুরস্কার পেল কোন সাহিত্যিক তার একটা, অথবা সম্প্রতি কোনো সাহিত্যিক মারা গেল, খুব আলোচিত সাহিত্যিক ছিল, তার একটা সাহিত্য দেওয়া হলো যে এই সাহিত্যটির রচয়িতাকে, হ্যাঁ, বা এই কাব্যগ্রন্থের রচয়িতাকে, এই উপন্যাসটির রচয়িতাকে, এই প্রবন্ধটির রচয়িতাকে। এই টাইপের প্রশ্নই তোমার বেশি আসে। তাহলে বেশিরভাগ প্রশ্নই হবে তোমার সাহিত্য এবং সাহিত্যিক। তবে কোথাও মানে কোথাও কোথাও আবার কিন্তু তোমার হচ্ছে কবিতার লাইন বা গানের লাইন, হ্যাঁ, এই গানের লাইন, কবিতার লাইন, এই বিষয়গুলো কিন্তু তোমার পরীক্ষায় বেশ আসে আর কি। যদি সাহিত্য থেকে প্রশ্ন আসে তাহলে সেক্ষেত্রে তোমার হচ্ছে বেশিরভাগ সময় এই পংক্তি, উদ্ধৃতি এবং গান, এগুলো থেকে প্রশ্ন আসলে বেশি আসে। হ্যাঁ, এরপরে তোমার মোটামুটি আমরা যদি দেখি যে এই কবি, সাহিত্যিক এবং সাহিত্যকর্ম, এগুলো থেকে সবচেয়ে বেশি প্রশ্ন হয়েছে। এরপরে আমরা যে একটু দেখে আসি যে আসলে আমরা যেগুলো এখন করলাম সেগুলো থেকে মোটামুটি সবচেয়ে বেশি আমরা এখানে এটা, এই স্লাইডটা তোমরা ভালোভাবে দেখতে পাচ্ছ, আমি আশা করছি স্পষ্টভাবে দেখা যাচ্ছে। সবচেয়ে বেশি যে বিগত 5 বছরে যে আমরা এগুলো হিসাব করলাম, দেখলাম যে ওটা অনুপাত আমরা ধরলাম যে সবচেয়ে বেশি আসছে বানান শুদ্ধিকরণ থেকে, 22টি প্রশ্ন এসেছিল সবচেয়ে। এরপরে সেকেন্ড অবস্থায় আছে ধ্বনি এবং বর্ণ, ধ্বনি এবং বর্ণ থেকে এরপরে পরবর্তী পর্যায়ে। এরপর আসছে তো মনে করো যে এক কথায় প্রকাশ থেকে 13টি প্রশ্ন এসেছিল, সমাস থেকে 12টি প্রশ্ন এসেছিল, বাক্য প্রকরণ থেকে 12টি প্রশ্ন এসেছিল, সন্ধি থেকে 10টি প্রশ্ন এসেছিল, বাগধারা থেকে 10টি, বাক্য শুদ্ধিকরণ থেকে 9টি প্রশ্ন এসেছে। এরপরের যেগুলো এখানে দেয়া আছে সেগুলো তোমার হচ্ছে কোনোটা 5টা, কোনোটা 6টা, কোনোটা 4টা, কোনোটা 3টা, এরকম ভাবে। অর্থাৎ এগুলো থেকে প্রশ্ন এসছে, কিন্তু শব্দ থেকে আসছে, উপসর্গ থেকে আসছে, পদ প্রকরণ থেকে আসছে, কারক বিভক্তি থেকে আসছে, সমর্থক শব্দ, বিপরীত শব্দ, পারিভাষিক শব্দ, বিরাম চিহ্ন, প্রকৃতি ও প্রত্যয়, ভাষা, ব্যাকরণ এবং লিপি, এগুলো থেকে কিন্তু প্রশ্ন এসেছে। হ্যাঁ, তো এগুলো থেকেও প্রশ্ন এসেছে, কিন্তু আমরা দেখলাম যে গুরুত্বের দিক থেকে আসলে এই বিষয়গুলো এগিয়ে আছে, এগুলো থেকে প্রশ্ন বেশি হয়েছে। এরপরে আমরা দেখি যে সাহিত্য থেকে আসলে, সাহিত্য থেকে আমরা বলবো যে সাহিত্যের ক্ষেত্রে খেয়াল করে দেখো যে এখানে মূলত চর্যাপদ থেকে বেশি প্রশ্ন হয়েছে, চর্যাপদ থেকে। এরপরে তোমার আধুনিক যুগের প্রথম পর্ব থেকে বেশ কিছু প্রশ্ন হয়েছে। সাহিত্য এবং সাহিত্যিক আমরা বলেছিলাম যে এটা থেকে সবচেয়ে বেশি প্রশ্ন হয়, সাহিত্য, সাহিত্যিক, আর আজ তোমার উক্তি, কবিতার লাইন, গান, উদ্ধৃতি ইত্যাদি, এগুলো মানে এগুলো রচয়িতা কি, এগুলো থেকে প্রশ্ন হয়। আর উপাধি বা ছদ্মনাম থেকেও কিছু প্রশ্ন এর আগে আমরা দেখেছি। তো মোটামুটি এই হচ্ছে তোমার মানে সাহিত্য অংশ। এখন আমরা বলেছিলাম যে অনুপাতটা আসলে আমাদের কেমন হয়। অনুপাতটা আমরা বলেছিলাম যে প্রশ্নগুলো ইতিপূর্বে, অর্থাৎ আমরা বলেছিলাম এখানে হিসেব করা হয়েছে তোমার, যেহেতু আগে 20টি প্রশ্ন বাংলা থেকে আসতো, সেক্ষেত্রে আমরা বেশিরভাগই বলেছিলাম যে এসছে কি কখনো 13টি ব্যাকরণ থেকে আসছে, 7টি তোমার সাহিত্য থেকে এসেছে, 14টি তোমার ব্যাকরণ থেকে আসছে, 6টি সাহিত্য থেকে এসছে, 16টি আসছে ব্যাকরণ থেকে, সাহিত্য থেকে আসছে 4টি, 12টি আসছে ব্যাকরণ থেকে, 8টি আসছে সাহিত্য থেকে।
আচ্ছা, এখন এই অনুপাতে এখন বাংলা যেহেতু 25 নম্বরের, আগে ছিল 20, এখন যেহেতু 25 হয়েছে, সুতরাং তোমরা অনুমান করে নেবে এখন যে অনুপাতটা কেমন হতে পারে। এই জন্য নির্দিষ্ট কোনো অনুপাতের কথা কিন্তু বলা নেই যে এই অনুপাতেই প্রশ্ন হবে। তো সেক্ষেত্রে আমরা একটা ধারণা পাই যে আসলে এটা পার্সেন্টেজ, তোমরা এখান থেকে প্রয়োজনে পার্সেন্টেজটা তোমরা বের করে নেবা যে এরপরে আসলে কত কি হতে পারে। ঠিক আছে, তাই মোটামুটি আমরা আজকে যেটুকু যদি আমরা আজকে কথা বললাম সেটুকু যদি আমরা সামারাইজ করি, আমাদের কি কি বিষয়গুলো আসলে আমাদের খেয়াল করতে হচ্ছে, কি কি বিষয়গুলো আমরা দেখলাম। কিন্তু মোটামুটি যে ব্যাকরণের ক্ষেত্রে আমরা খেয়াল করলাম যে ব্যাকরণের বিষয়গুলোর ক্ষেত্রে আমরা যদি একটু মনে করে দেখি যে ব্যাকরণের ক্ষেত্রে আমরা মুখস্থ বিদ্যার একটা অংশ দেখলাম। সেই অংশগুলো আমরা বললাম যে এগুলো আমরা আগে ভাগেই পড়া শুরু করে দেব, এগুলো আমরা আগে ভাগে আমরা পড়া শুরু করে দেব। এবং এরপরে যে ব্যাকরণের যে অংশগুলো আছে সেই ব্যাকরণের অংশগুলো আমরা আমাদের কাছে যদি 9-10-এর যে পুরাতন যে বোর্ডের বই আছে বা নতুন যে বোর্ডের বই আছে, পুরাতন বোর্ডের বইটি হলে ভালো হয়। হ্যাঁ, পুরাতন যে বোর্ডের বইটি আছে আমাদের কাছে পুরাতন যে বোর্ডের বইটি আছে সেই বোর্ডের বইটি আমরা একটু দেখতে পারি, বা বুঝি পুরাতনটি না থাকে নতুনটি আমরা দেখতে পারি। আমাদের যে বোর্ডের যে বইটি আছে সেই বোর্ডের বইগুলো থেকে আমরা ব্যাকরণের যে বিষয়গুলো আছে সেই ব্যাকরণের বিষয়গুলো আমরা দেখা শুরু করতে পারি। কারণ আমরা কিন্তু মোটামুটি তোমাদেরকে একটা 20টি যে ক্লাস আমরা করব সেই ক্লাসের একটা আমরা তোমাদেরকে একটা লিস্ট তোমাদেরকে আমরা দিয়ে দেবো। তোমরা সেখান থেকে দেখতে পারবে যে আমাদের যে 20টি ক্লাস আছে সেই ক্লাসের ভিতরে কোন কোন প্রসঙ্গগুলো দেয়া আছে। তোমরা যদি মনে করো যে না এই প্রসঙ্গগুলোর সাথে খুব কম গুরুত্বপূর্ণ সম্পর্ক, মনে করো যে পুরুষ বা স্ত্রীবাচক শব্দ আমি তোমার আমাদের যে সিলেবাস বা আমাদের যে লেকচার শিট আছে সেখানে দেইনি, এগুলো আসলে তোমরা নিজেরাও পড়তে পারো। দ্বিরুক্ত শব্দ এটা হয়তো আমরা দেইনি, কিন্তু তারপরও এগুলো পড়ার পরে তোমার যদি মনে হয় যে স্যার আপনি এই জিনিসগুলো আমাদের যে লেকচার শিট আছে সেখানে অন্তর্ভুক্ত করেননি, কিন্তু এগুলো আমরা পড়তে গিয়ে আমার এই সমস্যাগুলো হয়েছে, সেগুলো আমরা সলভ করে দেবো, সমস্যা নেই এটা। কিন্তু আমরা আসলে এখানে এই পরীক্ষাতে যে প্রশ্নগুলো বেশি আসে বা বেশিবার এসেছে সেই জায়গাগুলোকে আমরা বেশি গুরুত্ব দিয়েছি বা গুরুত্ব দিয়ে থাকবো। এরপর তোমাদের যদি মনে হয় না স্যার যে আমার এটা একটু প্রয়োজন, তোমরা বললে পরে এটা কোনো একটা এক্সট্রা ক্লাসে বা কোনো একটা ক্লাসের ফাঁকে, অর্থাৎ তোমরা যদি আমাকে বা গ্রুপে আমাদেরকে বলে দাও বা আমাদেরকে ইনফর্ম করো, আমাদের নম্বরগুলো তোমাদের কাছে চলে যাবে এক সময়, তো তখন তোমরা যদি ইনফর্ম করো যে স্যার এই জায়গাগুলো আমাদেরকে একটু বললে ভালো হয়, বা ক্লাসের বাইরেও যদি তোমরা অনেক সময় যদি আমাদের কমেন্টস করো বা আমাদের মেসেজ করো, তখন আমরা কিন্তু সেই বিষয়গুলো তোমাদেরকে রেসপন্স করবো এবং সেই বিষয়গুলো সম্পর্কে তোমাদের একটা ধারণা দেওয়ার আমরা চেষ্টা করব। তাহলে মোটামুটি এই ছিল তোমার ব্যাকরণের যে বিষয়গুলো। আর সাহিত্যের যে বিষয়, আসলে সাহিত্য বিষয়ে এটা অনেক বড় একটি জায়গা। তা আমার মনে হয় কি যে এটা আসলে তো ওইভাবে তোমাদের পড়ার সুযোগ কম। তো তোমাদের সবার কাছে বোধহয় একটা বই থাকার কথা, সেটা বোধহয় লাল নীল দীপাবলি। ঠিক আছে, এই বইটা তোমরা সংগ্রহ করে হ্যাঁ আমার মনে হয় তোমরা এটা পড়া শুরু করতে পারো, লাল নীল দীপাবলি। ঠিক আছে, তাহলে এখানে তুমি এই বইটি তুমি সংগ্রহ করে, হুমায়ুন আজাদ স্যারের একটি বই, এটা মূলত বাংলা সাহিত্যের জীবনী। তাহলে এই লাল নীল দীপাবলি বা বাংলা সাহিত্যের জীবনী মাত্র তোমার হচ্ছে খুব কম 100-150 পৃষ্ঠার বই এবং খুব সুন্দর এবং সহজ ভাষায় লেখা। এবং এই বইটির নাম মোটামুটি আমরা জানি যে যারা একটু পড়াশোনা করে তারা বইটির নাম জানে। হ্যাঁ, লাল নীল দীপাবলি তুমি এখনই গুগলে সার্চ দেবা বা তুমি রকমারিতে তুমি অর্ডার দিয়ে দেবা, বইটি তুমি পেয়ে যাবা। এই লাল নীল দীপাবলি পড়লে হবে কি যে তুমি সাহিত্যের যে বিষয়গুলো আছে খুব সহজে তুমি একটা ধারণা পাবা। এরপরে অতিরিক্ত যে বিষয়গুলো প্রয়োজন হবে সেগুলো আমরা আমাদের ক্লাসগুলোর মধ্যে আমরা সেটা তোমাকে সলভ করে দেব। মনে করো যে মধ্যযুগ থেকে মঙ্গল কাব্যের একটি জায়গা আছে, এখন তুমি ওখান থেকে তুমি যদি মোটামুটি চণ্ডী মঙ্গল সম্পর্কে একটু পড়ে নাও, তাহলে তুমি কালকেতুকে ফুল্লরাকে তুমি এটা জেনে যাচ্ছ।
চণ্ডীমঙ্গল, তুমি যদি অন্নদামঙ্গলটা একটু একটু দেখো তাহলে তোমার সম্পর্কে ভারতচন্দ্র রায় সম্পর্কে তোমার ধারণা হয়ে যাবে, বা তোমার হচ্ছে ঈশ্বরী পাটনি সম্পর্কে তোমার ধারণা হয়ে যাবে। কিছু প্রবাদ বাক্য আছে, মন্ত্রের সাধন কিংবা শরীর পাতন, এই বিষয়গুলো সম্পর্কে তোমার ধারণা হয়ে যাবে। তো এগুলো মধ্যযুগের কিছু জায়গা আছে, তোমার চাঁদ সওদাগর সম্পর্কে তোমার ধারণা হয়ে যাবে। এগুলো সব মধ্যযুগের প্রসঙ্গ। তো এই জন্য তোমাকে এই বইটি তুমি দ্রুত সংগ্রহ করে তুমি এটা পড়তে থাকো। আর ওদিকে নবম দশম শ্রেণীর যে ব্যাকরণ বইটি আছে সেটি তুমি দেখতে থাকো। সেই সাথে মুখস্থ বিদ্যার জন্য তুমি তোমার কাছে যে বইগুলোই আছে না কেন সেগুলো থেকে তুমি ওই মুখস্থ বিদ্যার অংশটা তুমি বাড়িতে বসে দেখতে থাকো। এরপরে দেখবা যে তোমার প্রস্তুতি মোটামুটি 60 থেকে মানে অনেক দিকে তুমি মানে 40% মতো তুমি তোমার কমপ্লিট হয়ে যাবে। আর তো 60% থাকবে হয়তো, বা ব্যাকরণের যে অংশটি থাকবে। সেগুলো আমরা যখন ক্লাসগুলো করব তোমাদের কাছে আগেই একটা রুটিন চলে যাবে। তোমরা দেখবে যে কোন কোন ক্লাসগুলো এর পরের দিন হচ্ছে। তুমি যদি আগে ভাগে একটু পড়ে থাকো, এবং আমরা তখন তো তোমার জুম প্ল্যাটফর্মে হয়তো ক্লাস নেওয়ার কথা আছে আমাদের, তখন কিন্তু ওখানে তোমার প্রশ্ন করার সুযোগ থাকবে। তুমি প্রশ্ন করলে সাথে সাথে আমরা কিন্তু ওখানে কিছু বিষয় আছে আমরা জবাব দিয়ে দেবো। আর যদি সাথে সাথে আমি মনে করো সময়ের কারণে দিতে না পারি, তাহলে তোমাকে ওখানে তো আমাদের তো ওখানে অপশন থাকবে, বা আমার যে পার্সোনাল যে হোয়াটসঅ্যাপ নম্বরটি সেটি তোমাকে দেওয়া থাকবে, বা আমাদের একটা গ্রুপ থাকবে। সেই গ্রুপেগুলো তুমি যদি প্রশ্ন করো তাহলে আমরা সেখানে তোমাকে উত্তরটি দিয়ে দেবো। তাহলে মোটামুটি এই হচ্ছে আমাদের বাংলা বিষয়ের যে কোর্স ওয়ার্ক আছে, প্রশ্নপত্র আছে, কোন কোন এলাকা থেকে প্রশ্ন হয়, কোন কোন জায়গা থেকে প্রশ্ন হয়, কি কি ধরনের প্রশ্ন হয়। আমার মনে হয় খুব সংক্ষেপে আমি তোমাদেরকে স্পষ্ট করার চেষ্টা করেছি। এবং যারা তোমরা মোটামুটি একটু প্রস্তুতি আগে গ্রহণ করেছিলে, বা যারা তোমরা ইতিমধ্যে প্রস্তুতির একটি পর্যায়ে চলে গেছো, তাদের কাছে বিষয়টা আমার মনে হয় অনেক বেশি ক্লিয়ার হয়ে গেছে যে কোন কোন জায়গায় তোমার পড়া হয়েছে আর কোন কোন জায়গায় তোমার পড়া হয়নি। তো সেক্ষেত্রে কোন কোন বিষয়গুলো তোমার পড়া হয়েছে, কোন কোন বিষয়গুলো তোমার পড়া হয়নি, তুমি আজকে কি করবে, আজকে কিন্তু তুমি আমার ক্লাসটা যখন শুনলে তখন যদি তুমি টুকে রাখো যে এই জায়গাগুলো অর্থাৎ আমি কিন্তু যে জায়গাগুলো থেকে প্রশ্ন হয় তার প্রায় 90% অর্থাৎ 90% জায়গা আমি টাচ করেছি। এবং তুমি যদি প্রশ্নপত্রগুলো তুমি যদি সলভ করো বা প্রশ্নপত্রগুলো তুমি দেখে থাকো, তাহলে তুমি দেখবা যে স্যারে যে কথাগুলো বলেছে তার বেশিরভাগই জায়গায় আমি সেখানে গিয়েছি। আর 10% আছে যেগুলো হয়তো প্রশ্ন হয় না এখনো, বা এখনো হয়নি, হয়তো পরে ওটা হতেও পারে। এই জায়গাগুলোতে আমরা সেখানে তোমাকে টাচ করার চেষ্টা আমরা করেছি। তো তোমার কাজ হচ্ছে এখন যে আমি এখন তোমাকে যা যা বললাম এই বিষয়গুলোই তুমি একটু নোট করে ফেলো। কি নোট করবে, যে আসলে আমার কাছে আমি কি কি পড়েছি, আমার কি প্রশ্নপত্রগুলো সলভ করা হয়েছে, বা প্রশ্নপত্রগুলোকে আমি সলভ করেছি। তাহলে এরপর প্রশ্নপত্র তুমি সলভ করে দেখবা যে আমি যে কথাগুলো তোমাকে বলেছি তার অনেকগুলোই তুমি ধরতে পারছো, যে বাংলা তো স্যার এই কথা বলেছিলেন যে এই জায়গাগুলো থেকে প্রশ্ন হওয়ার সম্ভাবনা আছে, বা এগুলো থেকে প্রশ্ন হয়। দ্বিতীয়ত হচ্ছে যে মুখস্থ বিদ্যার যে জায়গাগুলো আছে সেগুলো তুমি প্রশ্নপত্র সলভ করলে তুমি বুঝতে পারবে যে কোন বাগধারাগুলো আসলে আসে পরীক্ষায়। আসলে এগুলোর জন্য নির্দিষ্ট কোনো সিলেবাস নেই। এখানে হলো তুমি সব কিছু তুমি পড়বে, যেগুলো তোমার কঠিন মনে হয় সেগুলো লিখে রাখবে, যাতে ওইটা পরীক্ষা আসলে পারে তুমি এটা সহজে মনে করতে পারো, রিকল করতে পারো। হ্যাঁ, তো এরকম আমাদের যে অংশগুলো আমাদের তোমার নিচে আমাদের আছে, অর্থাৎ আমরা খেয়াল করলাম এখানে যে প্রশ্নগুলো এখানে আমরা এই যে এখানে যে বলেছিলাম তোমাদের যে কোন বিষয়গুলো আমাদের ব্যাকরণ থেকে বেশি আসে। তুমি আসলে আগে থেকেই তুমি শব্দ শুদ্ধিকরণ, বাক্য শুদ্ধিকরণ তুমি পড়তে পারো, কিন্তু এই বাক্য শুদ্ধিকরণ, বানান শুদ্ধিকরণ তুমি পড়লে তুমি হয়তো পড়তে পারো তুমি, কারণ এটা তোমার কাজে লাগবে। তুমি যখন দেখবা যে ভুল বানানটা কি আর শুদ্ধ বানানটা কি, তাহলে এই ভুলটা কেন হলো, যখন শুদ্ধ হলো তখন কি পরিবর্তন হলো, এই পরিবর্তনটা কেন হলো, এইটা তুমি একটু ডান দিকে লিখে রাখো। যে এটা আমি স্যারকে আমি প্রশ্ন করব, পঙ্কজ স্যারকে আমি প্রশ্ন করব যে স্যার এইটা কেন বানানটা এরকম ছিল, কেন এরকম হলো, কারণটা কি। কারণ আমরা জানি যে যারা আসলে প্রাইমারি পরীক্ষা দিচ্ছ বা দেবে তারা অনেকে এবার বিশেষ পরীক্ষাও দিচ্ছ, বিশেষ পরীক্ষাও তারা দেবে। বিশেষ পরীক্ষা কিন্তু আবার এই প্রশ্নটি তোমার আসে যে বানানটি কেন ভুল, কি কারণে ভুল, ব্যাখ্যাটা দিতে হয়। এবং আমি যখন পিএসসি খাতা দেখেছি তখন আমি দেখেছি যে অনেকে হয়তো বানানটা শুদ্ধ করতে পেরেছো, কিন্তু তোমরা ওই কারণটি তুমি ব্যাখ্যা করতে পারো। অর্ধেক নম্বর থাকে তোমার হচ্ছে
এই শুদ্ধ বানানের জন্য, আর অর্ধেক থাকে তোমার হচ্ছে কারণটি লেখার জন্য। কেউ কেউ আছে মনে করো যে হয়তো বানানটি শুদ্ধ করতে পারছো না, কিন্তু কারণটা বলে দিচ্ছ, আসলে তখন নম্বর দেওয়া কঠিন হয়ে যায়, কারণ বানানটাই তো তুমি ঠিক মতো লিখতে পারো, তাহলে তুমি কারণ লিখলে তো আর হচ্ছে না তোমার। তো এরকম আসলে এটা এই জন্য ওই তুমি এখন থেকে চেষ্টা করবে যে বানানটি কেন শুদ্ধ। এটা শুধু শব্দ শুদ্ধিকরণে তা নয়, এটা কিন্তু বাংলার মানে যে তোমার বাক্য শুদ্ধিকরণে কিন্তু এই বিষয়টি অনেক সময় ব্যাখ্যা করতে হয় যে কি কারণে এখানে এই বাক্যে ভুলটা কি আসে। তাহলে এই জন্য বানান শুদ্ধিকরণটা তুমি করবে, কিন্তু আসলে তুমি সাথে সাথে ওইটা তুমি লিখে রাখবা যে কি কারণে আসলে এটা হলো, ভুলটা কোথায় তুমি বুঝতে না পারলে লিখে রাখবা এটা। আর ধ্বনি বর্ণ এটাও তুমি, এগুলো তো বললাম এগুলো তোমাকে 19 বই থেকে তুমি দেখা শুরু করে দাও, এক কথা প্রকাশ মুখস্থ করতে থাকো। সমাস এটাও তুমি আমার জন্য রেখে দাও। আর তুমি একটা কাজ করতে পারো যে বিষয়টা এমন তো না যে তোমাকে আমি প্রথম সমাস পড়াচ্ছি, তুমি সমাস আসলে অনেকবার পড়েছো, অনেক স্যার তোমাকে সমাস পড়িয়েছে, ইউটিউবেও তুমি সমাস পড়েছো। তোমার কাজ হচ্ছে কি যে আমি যেদিন সমাস পড়াবো সেদিন আমাকে প্রশ্ন করে আটকে দেওয়া, যে স্যার আপনি এইটা আগে বলে নেন, বা এই বিষয়টি স্যার আমাকে আগে বলেন, আমি তো স্যার এই উপপদ তৎপুরুষ সমাসটা আমি বুঝিনি স্যার, বা আমি তো স্যার ব্যতিহার বহুব্রীহি স্যার আমি ধরতে পারি না, আমি তো স্যার মধ্যপদলোপী কর্মধারা এটা বুঝি, কিন্তু উপমান আর উপমিত আমি বুঝি না। এই জায়গাগুলো যদি তুমি স্পেসিফিক করে ফেলতে পারো তাহলে তুমি আমার কাছ থেকে এটা সহজেই, কারণ আমিও তাহলে তোমাকে ওই লেভেলে গিয়ে পড়াবো, আমাকে তাহলে সেই দ্বন্দ্ব সমাস বা দ্বিগু সমাস ওগুলো তোমার খুব একটা আমাকে পড়াতে হবে না। আমি যদি দেখি যে আমার শিক্ষার্থীরা বা আমার যারা আসলে সামনে আছে তারা ওইভাবে প্রস্তুতি নিয়ে রেখেছে, তাহলে আমি কিন্তু তোমাদের লেভেলটা আমি বুঝতে পারবো। এরপরে যখন জুম ক্লাস হবে তখন তোমাদের সাথে আমার পার্সোনালি হয়তো আমরা কথা বলতে পারবো, এবং কথা বললে তখন আমি ধরতে পারবো যে আসলে তোমরা কে কেমন প্রস্তুতি নিচ্ছ, বা আমরা যখন পরীক্ষা নেব তখন তোমার আসলে যে ফিডব্যাকটা আমরা পাবো সেখান থেকে আমরা বুঝতে পারবো যে আসলে তোমার প্রস্তুতিটা কোন লেভেলের, বা আমার এখানে যে সমস্ত শিক্ষার্থী আসে বা যারা এখানে ভর্তি হয়েছে, যারা চাকরি প্রার্থী যারা আছে তাদের লেভেলটা কোন জায়গায়, আমি সেই লেভেলটা ধরে আমাকে পড়াতে হবে। এই ক্ষেত্রে আমার মনে হয় যে তোমাদের ফিডব্যাকটা যদি স্ট্রং হয় তাহলে আমার পড়ানোর স্টাইলটা সেরকম হবে যে আমি জানবো তাহলে আমি কোন লেভেলে পড়াবো। আর যদি দেখি যে অনেকেই তোমার এখন প্রাইমারি লেভেলেও আছো, মিডিয়াম লেভেলেও আছো, আবার আর একদম খুব উপরের দিকেও তোমাদের লেভেল আছে, তাহলে আমাকে সেভাবেই করতে হবে। তবে যারা প্রস্তুতিতে একটু এগিয়ে আছো তারা আমাকে চেষ্টা করবে প্রশ্নগুলো বেশি করার জন্য, আমাকে তোমার সমস্যার জায়গাগুলো আগে থেকে তুমি চিহ্নিত করে রাখবা, আইডেন্টিফাই করে রেখে আমাকে শুধু তুমি বলবা যে স্যার আমাকে এই জায়গাটা কিন্তু আমাকে আলাদা করে বলতে হবে। যদি আমি ক্লাসে বলতে নাও পারি আমি তোমাকে আলাদা করে হোয়াটসঅ্যাপে তোমাকে আমি সমস্যার সমাধানটা আমি করে দেবো। এটুকু নিশ্চয়তা আমরা দিচ্ছি যে আসলে আমরা ফিউচার ফিট একাডেমি থেকে তোমাদেরকে যে কজনই আমরা পড়াবো না কেন, যাদেরকে আমরা পড়াবো না কেন, তাদের প্রত্যেকের সাথে ব্যক্তিগতভাবে একটা যোগাযোগ বা একটা সংযোগ স্থাপন করে এই বিষয় ছাড়াও চাকরি, যেহেতু আমিও একজন চাকরিজীবী, আমি সরকারি চাকরি করি, তাহলে এই একটি চাকরি পেতে হলে আসলে কোন ধরনের পড়াশোনা করতে হয় এবং কোন কোন পর্যায়ে কি কি ধরনের তোমাদের সীমাবদ্ধতা হয় সেই বিষয়গুলো আমি তোমাদের সাথে শেয়ার করতে পারবো। কিন্তু তোমাদেরকে আসলে এটা আগে শেয়ার করতে হবে, সেই জবাবে আমি তোমাদেরকে বিষয়গুলো বলে দেবো যে আসলে ঠিক কিভাবে কিভাবে পড়তে হবে, কোন কোন স্টাইলে পড়তে হবে, যারা চাকরিজীবী তারা কিভাবে পড়বে, যারা আসলে চাকরি করছে না তারা কিভাবে পড়বে। আমি যখন বিসিএস হয় তখনও আমি একটি চাকরি করতাম, সেখানে থেকে সেই প্রতিকূলতাকে মেনটেন করে আমাকে পড়তে হয়েছে। এই পড়াগুলো কিভাবে হবে, এই বয়সে পড়াশোনাটা কেমন হওয়া উচিত, গ্রুপ যে আসলে একটা ডিসকাশন, এটা যে খুব প্রচুর কাজে লাগে পড়াশোনার ক্ষেত্রে, তা সেটা কোন কোন জায়গায় কাজে লাগে, কতটুকু কাজে লাগে, পরীক্ষা দেওয়াটা কতটুকু কাজে লাগে, এই বিষয়গুলো নিয়ে তোমাদের সাথে আমি পরে আবার বিস্তারিত মানে আমার অভিজ্ঞতা নিয়ে আমি আবার কথা বলবো। আজকে আমাদের মোটামুটি অনেক সময় আমাদের চলে গেল, আমরা হয়তো আর বেশিক্ষণ তোমাদের সাথে থাকবো না। তা আজকে যে আমি তোমাদেরকে যে ক্লাসগুলো নিলাম এগুলোর একটা ফিডব্যাক আমি চাই, যে আমি আসলে তোমাদেরকে যা যা বললাম এই সম্পর্কে তোমাদের মতামতটা কি, তোমরা আসলে যা যা ভেবেছিলে আমার কাছ থেকে আসলে মনে হচ্ছে তোমাদের কতটা পাওয়া সম্ভব, তোমরা আসলে কতটুকু আমার কাছ থেকে পাবে বলে তোমাদের মনে হচ্ছে, সেই জায়গাটি তোমরা নিশ্চয়ই ইতিমধ্যে তোমরা ভেবে ফেলেছ, এবং সেই ফিডব্যাকটি এবং আমার আসলে আর কোন কোন জায়গায় বা কি কি জায়গায় হয়তো তোমাদের কিছুদিনের মধ্যে যখন আমরা সিলেবাসটা বা আমাদের লেকচার শিটের যে শিরোনামগুলো আমরা দিয়ে দেবো সেটি তোমরা হাতে পেলে পরে তোমরা সেটি বুঝতে পারবে যে আসলে আমরা
চেষ্টা করেছি অধিকাংশ জায়গায় কি করে কভার করা যায়। এখানে যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলোকে গুরুত্ব দিয়ে অন্যান্য বিষয়গুলোকেও আমরা সামনে আনবো, কিন্তু সেটা তোমাদেরও একটা পরামর্শের পরে সেটা আমরা আনবো। আমরা মূলত যেগুলো খুব গুরুত্ব দিয়ে আমরা দেখেছি যে পরীক্ষা বেশি আসে সেগুলোকে আমরা রাখার চেষ্টা করেছি। তাই আজকে আসলে বাংলা বিষয় নিয়েই কথা হলো। ব্যক্তিগত আসলে চাকুরি বা ওদিন আমরা সেই বিষয়গুলো নিয়ে বেশি কথা বলেছিলাম প্রথম দিন, যেদিন তোমাদের সেমিনার ছিল। তা আজকে তো আসলে আমরা যে জায়গাটি আমরা ঢুকেছিলাম, আমার মনে হয় যে বাংলা বিষয় সম্পর্কে তোমাদের একটা ধারণা কিন্তু তোমরা পেয়ে গেছো, এবং এর উপরে ভিত্তি করে তুমি যদি তোমার প্রস্তুতিটি চালিয়ে যাও, আমার মনে হয় যে বাংলায় তোমরা একটি ভালো অবস্থানে চলে যাবে। অনেকে বলে যে না, বাংলায় মোটামুটি পড়লেও বোধহয় চাকরি হয়ে যায়। আসলে চাকরি হয়ে যায় এটা একটা কঠিন ব্যাপার। যা মনে করো অনেকে তুমি এখন বলো যে এবারে 50%-এ মনে করো যে পাস করতে হবে তোমাকে, অর্থাৎ তোমাকে মিনিমাম 50 পেতে হবে যদি পাস করতে হয়। তাহলে আমাকে ওখানে তোমার হচ্ছে যে 90-র ভিতরে 45 পেলে পা, কিন্তু 45 পেলে কি তুমি চাকরি পাবে? মোটেও না। তোমাকে এই জায়গাটা কিন্তু অনেক আরো হয়তো তোমাকে এর সাথে আরো 20 নম্বর যোগ করতে হবে। তোমার এখানে মিনিমাম 65, এরপরে তুমি যদি ওখানে আর 5-7 পাও তাহলে তোমার হয়ে যাচ্ছে 65, 72 হয়ে যাচ্ছে। 70 কনফার্ম করলে ধরে নিতে হবে যে তোমার একটা চাকরি তুমি পাচ্ছই। 65 থেকে তোমাকে এর উপরে তোমাকে যেতে হবে। সুতরাং বাংলা হচ্ছে যে এটা যেহেতু একটু মোটামুটি বেশি পড়লেই আমার কমনটা বেশি পাওয়া যায় এবং নম্বরটা তোলা সহজ হয়ে যায়, যেহেতু এটা আমার মাতৃভাষা, এটা একটু পরিশ্রম করলে আমি নম্বরটা বেশি। তাহলে এই যে আমার যে 60-র উপরে যে নম্বরটা আমি তুলবো সেই নম্বরটা তোলার জন্য বাংলা তোমাকে বিশেষভাবে সাহায্য করে। কারণ মোটামুটি একটু পড়লেই, কারণ এটা তোমার অনেক কিছু তোমার পড়াও আছে, একটু ভালোভাবে পড়লেই, একটু তুমি খেয়াল করলেই এই 20-এর ভিতরে যদি তুমি 20-22 পেয়ে যাও, 25-এর ভিতরে তুমি 20-22 পেয়ে গেলে কিন্তু তোমার স্কোরটা অনেক উপরে চলে যাবে। তার মানে কি চাকরির ক্ষেত্রে তোমার এই এবং এটা জবাব দিতে সময় লাগে না, খুব অল্প সময় তুমি এটা জবাব দিতে পারো। অঙ্ক তোমাকে করতে হচ্ছে, ভাবতে হচ্ছে, অন্যান্য বিষয়গুলো তোমাকে ভাবতে হচ্ছে, কিন্তু বাংলা সুবিধা এটাই যে তুমি খুব অল্প সময়ে বেশি উত্তর করতে পারবা, এবং বেশি উত্তর দেওয়া মানে তুমি কিন্তু চাকরি পাওয়ার ক্ষেত্রে তোমার সম্ভাবনাটা বেশি বেড়ে যায়। তা আজকে আসলে আর কথা বাড়াচ্ছি না, তোমরা সবাই ভালো থাকবে, এবং আমাদের যে ফিউচার ফিটের যে প্রোগ্রামগুলো আছে এই সবার ক্লাসগুলো তোমরা দেখো। আমার মনে হয় ক্লাসগুলো দেখার পরে তোমাদের মনে হবে যে না, ফিউচার ফিটের সাথে থাকা যায়। আর ফিউচার ফিটের সাথে থাকলে পরে আমরা তোমাদের সাথে থাকবো, এবং আমরা তোমাদের সাথে থেকে আমরা চেষ্টা করবো যাতে আমাদের প্ল্যাটফর্মের যে আসলে যে দায়িত্ব কর্তব্য যেটুকু করা যায়, আমাদের যে আন্তরিকতা, সেগুলো আমরা সর্বোচ্চ তোমাদের দেওয়ার চেষ্টা করব, এবং আমরা চাইবো যে তোমরা কর্মজীবনে সফল হবে। সবার জন্য শুভকামনা। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।